বিতর্কিত 15 ক্লাবকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিসিবির। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টে সমালোচনা। ব্যর্থতায় আশাহত ভক্তদের প্রশ্ন, কবে শেষ হবে শিক্ষা সফর? তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না। জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে। অনূর্ধ্ব-17 সাফে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আত্মবিশ্বাসী লাল সবুজ শিরোপা জিতে নিতে চায় গেল আসরের ফাইনালে হারের প্রতিশোধ। এবং 2026 বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করল ফিফা। আয়োজক 3 দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভিন্নতা জানালেন সভাপতি ইনফান্তিনো। দেখছিলেন শিরোনাম, শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেওয়ার বিষয়টি লজ্জাজনক বললেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে। তামিম ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা। নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে, সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে, বোর্ডের ইলেকশন নিয়ে। রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, আসলে সেম ফিল করা উচিত। শুধু ফেসবুক পোস্টেই নয়, আসিফ বুলবুলদের নিয়ে অভিযোগের পাহাড় তামিম ও তার সমর্থকদের। ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে তামিম ইকবালের। ক্রীড়া উপদেষ্টার ভাষ্য, না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক। বিভিন্ন রিউমারের কারণে বিভিন্ন অ্যাজাম্পশন, অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে, যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাওয়ার মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার ইয়ে থাকে। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক। কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2 জন ক্রীড়া অফিসার আর 1 জন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। তা আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো। ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি, মিটিংয়ে 5 জন সদস্য, 5 জনই ক্যান্ডিডেট। তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন। সরাসরি বলা না গেলেও এবারের বিসিবি নির্বাচনে একরকম মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সরকারের সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত। এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও ইতিবাচকভাবে দেখছেন উপদেষ্টা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সব আয়োজন হবে, বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না, কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না। তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় বিভাগের বিতর্কিত 15 ক্লাবকে রেখে বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় না থাকা 5 জেলা ক্রীড়া সংস্থার মধ্যে থেকে ফেরানো হয়েছে 4টিকে। এদিকে নানা গুঞ্জন থাকলেও চূড়ান্ত তালিকায় আছেন তামিম ইকবাল ও ফারুক আহমেদ। কিছু নোংরা লোক ডমিনেট করতে। ঢাকার পেশাদার লীগের বেহাল দশা নিয়ে আলোচনা পুরানো। নাজমুল হাসান পাপন সভাপতি থাকাকালীন সবকিছু ছিল বোর্ডের নিয়ন্ত্রণে, তবে অনিয়মের খবর বের হয়ে আসতো প্রায়ই।
পাপনের আমলে তৃতীয় বিভাগের 15টি ক্লাব বাছাই না খেলেই হয়েছিল উত্তীর্ণ। এন্ট্রি ফি হুট করে 4 লাখ বাড়িয়ে 5 লাখ টাকা করায় বাছাইয়ে অংশ নেয়নি অনেক ক্লাব। তাই বোর্ডের সুনজরে থাকা 2 ক্লাব নিবন্ধন করলেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হয়ে যেত চ্যাম্পিয়ন আর রানার্স আপ। ঢাকার মোট 76 ক্লাবের কাউন্সিলরশিপের হিসেব কষেই এই পন্থা বেছে নিয়েছিলেন কর্তারা। সে সময় এসবের সমালোচনায় মুখর থাকা অনেকেই আবার 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ নিয়েছেন ওই বিতর্কিত ক্লাবগুলোর। ভোটের সময় ঘনিয়ে আসতেই সেগুলো নিয়ে আলোচনা বাড়তে থাকে। দুদকের তদন্তে অনিয়মের কথাও উঠে আসে। সে কারণেই 15 ক্লাবকে বাদ রেখে খসড়া কাউন্সিলর তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তবে ক্লাবগুলোর সুযোগ ছিল আপিলের। কমিশন যে বিষয়টি আমলে নিয়েছে তা হলো ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, তাই চূড়ান্ত তালিকায় ফেরানো হয়েছে তৃতীয় বিভাগের বিতর্কিত 15 ক্লাবকে। এদিকে খসড়া তালিকায় ছিল না নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার কোনো কাউন্সিলর। চূড়ান্ত তালিকায় ফিরেছে 4টি, বাদ রাখা হয়েছে কেবল নরসিংদীকে। তামিম ইকবালকে নিয়ে আপত্তি উঠলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। ওল্ড ডিওএইচএস এর কাউন্সিলর হিসেবেই আছেন তিনি। আর নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর ফর্ম জমা দেয়া ফারুক আহমেদ দেরির কারণ ব্যাখ্যা করায় তাকে নিয়ে আপত্তিও ধোপে টেকেনি। তিনি কাউন্সিলর, রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2025-এ সব দলের ট্রফি খরা কাটলেও ব্যতিক্রম বাংলাদেশ। জেতা ম্যাচ হেরে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইতি টানলো লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা। টাইগার ক্রিকেটের ট্রফি খরা কবে নাগাদ কাটবে সেটাও অজানা। দুবাই থেকে সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদন। চলতি বছর অর্থাৎ 2025 সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে 11টি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে। সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, ঠিক তেমনি নাম আছে পিএসজি কিংবা টটেনহ্যামেরও। এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল। তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ। কারণ বাংলাদেশ আসলে চায় কিনা তারা জিততে কিছু, সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে। পাকিস্তানের মতো দলকে না হারাতে না পারে এটা হতাশার অবশ্যই। তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি, মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি। কন্ডিশনে পরপর 2 দিন খেলাটা অনেক টাফ। তারপরে আমি মনে করি যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার, এটা আবার কখন পাবো আমরা ফাইনাল খেলার একটা সুযোগ, এটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশ দল গ্রুপ পর্বেও খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি, তবে রান রেটের মার প্যাচে চড়ে সুপার 4-এ যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পরপর 2 ম্যাচে হেরে সব খুইয়ে দিয়েছে। এখন এই দুবাইতে অবস্থান করে আফগানিস্তান সিরিজের অপেক্ষা করবে বাংলাদেশ। অনেকগুলি ক্যাচ যে ড্রপ হয়েছে ওই জায়গা থেকে আমরা পিছিয়ে গিয়েছি। তারপরে ওটা এখানে শেষ করে না, সামনে তো আরো খেলা আছে, সামনে আফগানিস্তান সিরিজ আছে, এখানে নিবেশ করতে হবে। প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমতো অপরাধ। এবং এই স্টেডিয়াম চত্বরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে, সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশার। মিডল অর্ডারের ব্যাটিংটার ইনিশিয়ালি আমরা ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছি এটাই আমরা ম্যাচ হেরে গিয়েছি। এটা অবশ্যই ব্যাড লাগে। এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে এই রেজাল্টটা না পাওয়ার, একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল, সুযোগটা হাতছাড়া, এটা খুবই দুঃখজনক। তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা, স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও। তারা আশায় দিন গুনবে, পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে। তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। টাইগারদের ব্যর্থতায় এখন আর আক্ষেপে পড়েন না সমর্থকরা, বরং নিয়মিত তীরে এসে তরি ডোবানোর পুরনো গল্পে অভ্যস্ত হয়ে গেছেন তারা। আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে সমর্থকদের প্রশ্ন, কবে দায়িত্ব নিয়ে খেলতে শিখবে ব্যাটাররা, কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর।
আরও একটা আন্তর্জাতিক মিশন শেষে টাইগার সমর্থকদের জন্য আরও একটা ব্যর্থতার গল্প। তবে এখন আর কোনো টুর্নামেন্ট কিংবা নির্দিষ্ট কোনো ম্যাচ ঘিরে তেমন একটা আক্ষেপ থাকে না সমর্থকদের, কারণ টাইগারদের তীরে এসে তরি ডোবানো বা খুব কম ব্যবধানে ম্যাচ হারা নতুন নয়। এসবের রীতিমতো অভ্যস্ত হয়ে গেছেন সমর্থকরা। 3 বলে যখন 2 রান দরকার তখনও যেহেতু হেরে গেছে, তাহলে আমি বলতে পারি যে এটা অনেক বড় ব্যবধান, এটা অনেক কিছু বাংলাদেশের জন্য যে 136 রান। আদার্স কোনো কান্ট্রিতে মানুষ এত জানে যে কিভাবে তীরে এসে তরি ডুবাইতে হয়, এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব। এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না, ঠিক আছে? ওনারা থাকুক, আমরা থাকবো। আমরা দরকার হলে নতুন একটা টিম দরকার হলে আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ। এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের অলিখিত সেমিফাইনাল ম্যাচ নিয়ে শুরুতে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী হলেও মুহূর্তেই সমর্থকদের সেই অলিক স্বপ্ন ভাঙান টাইগার ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতা, ক্যাচ মিসের ম্যাচে জাকের মেহেদিদের নিয়ে সমর্থকদের অভিযোগের ফিরিস্তিটাও বেশ লম্বা। ক্যাচ মিস যদিও ভুগায়, তারপরে তো তার একটা ভালো একটা অ্যামাউন্টের ভিতরে আগে আটকাইতে পারছে, কিন্তু তারপরে যে ব্যাটিং লাইন আপটা সবচেয়ে খারাপ করছে। তাদের ওপিনিয়ন ভালো না, তাদের ম্যানগুলো ভালো না, তারা একটা ম্যানও ভালো খেলতে পারে না। নুরুল, জাকির মনে হচ্ছে যে তারা সেরে দিয়েছে ম্যাচ, সেই জায়গায় আমরা অনেক গুড আন্ডার প্রেসারে পড়ে ম্যাচটা আর বের করতে পারি না। হারের জন্য কম বেশি সবারই দায়বদ্ধতা থাকে, তো আজকে অবশ্যই ব্যাটিং লাইন আপ একটু খারাপ হয়েছে, আর দিন শেষে আমাদের মতো দর্শকদের জন্য হতাশা নিয়ে বাড়ি ফেরা। দেশের ক্রিকেট ভক্তদের এখন একটাই প্রশ্ন, কবে শিখবে টাইগাররা, কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর? এই যে প্রত্যেকটা হচ্ছে টুর্নামেন্টে যেভাবে হারতেছে, হারা পরে যে শিক্ষাটা নেওয়া দরকার সেই শিক্ষাটা কখনো নিচ্ছে না, মানে তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। বাংলাদেশ একটা জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে জনগণকে। অনেক আশা ভরসা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় টাইগারদের খেলা দেখেছেন সমর্থকরা, তবে দিন শেষে ব্যর্থতার গল্প নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একটা দেশে টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে, বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার। যদিও পাক কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাসকিন রিশাদ, স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতীতকে। দুবাই থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে। এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার, এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং, বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল। পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইং এর কণ্ঠে, প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি, তখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আইসিসি শুনানিতে অংশ নিয়েছেন 2 পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফ। দুবাইয়ে আইসিসির অফিসে অনুষ্ঠিত হওয়া অন্য একটি শুনানিতে ডাকা হয় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, 3 ক্রিকেটারকে সতর্ক করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে এই বাক্যটা যেন বড্ড বেমানান ভারত পাকিস্তানের ক্ষেত্রে। যুগ যুগ ধরে চলে আসা দেশ দুটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও, যেখানে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন করা যায় আরও অটুট, সেখানে ঠিক উল্টো পথে হাঁটছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠের খেলায় আঞ্চলিক দ্বন্দ্ব আর উস্কে দিচ্ছেন হারিস রৌফ, সূর্যকুমার যাদবরা। কাশ্মীরের পেহেলগাম আক্রমণের পর দেশ দুটির সম্পর্ক ঠেকেছে তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে যার আঁচ পাওয়া গেছে, সেই ম্যাচে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দেয় ভারত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়েও হয়েছে তুলকালাম কাণ্ড। তবে সুপার 4-এ বাউন্ডারি লাইনে হারিস রৌফের অঙ্গভঙ্গি ও 50-র পর সাহিবজাদা ফারহানের ব্যাট নিয়ে গুলি ছোড়ার উদযাপন খেপিয়ে তুলেছে ভারতীয় সমর্থকদের। মূলত পেহেলগামে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, যদিও তা অস্বীকার করে ভারত। ক্রিকেট মাঠে 6-0 দেখানোর পাশাপাশি বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন হারিস রৌফ, জানিয়ে আইসিসির কাছে নালিশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্য নিয়েও আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি, যার জেরে পাকিস্তানের 2 ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ককে দুবাইয়ের আইসিসি কার্যালয়ে ডাকা হয় শুনানির জন্য, যেখানে নিজেদের মতামত উপস্থাপন করেন সবাই। পাঠান সংস্কৃতির অংশ হিসেবেই নাকি 50-র পর বন্দুক দিয়ে উদযাপন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের পাঠানদের বিয়ে সহ বিভিন্ন উৎসবে নাকি এমন উদযাপন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করেন হারিস রৌফও, যদিও তার পেছনে কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি। তবে এই পেসারের দাবি, মাঠের অঙ্গভঙ্গিতে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি, এই ঘটনার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট একটা অংশ কাটা হবে হারিস রৌফের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এই লড়াইয়ে নিজেদের ফেভারিট মানছে বাংলাদেশ। আর টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় 2 দলের ফাইনাল মাঠে গড়াবে শনিবার সন্ধ্যা 6টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ 2 দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে 2 দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জল স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে পাকিস্তানকেও দাপটের সঙ্গে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। সফের এই ক্যাটাগরিতে এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ দল। এবার আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করার লাল সবুজ দলের লক্ষ্য একটাই, সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারতের মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা। এবারের আসরেও আধিপত্য ধরে রেখেই খেলে ভারত, তবে টিম ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। তারা আপনার হলো ফিজিক্যালি খুবই ভালো, তারা ট্রানজিশনে খুবই ভালো এবং তারা কুইক বল সার্কুলেট করে
তারা অ্যাটাকিং দ্রুত গতিতে অ্যাটাক করে। গ্রুপ পর্বের 2টা ম্যাচ এবং সেমিফাইনালে আমরা সবাই ভালো পারফরমেন্স করে আমরা ফাইনালে উত্তীর্ণ হয়েছি। তো বাংলাদেশের সমর্থকদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, আপনাদের কাছে আমরা টিম ম্যানেজমেন্ট এবং প্রত্যেক প্লেয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যেহেতু এখন আমরা ফাইনালে, আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যে কোনো সময় ঘোষণা আসতে পারে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড। ডু অর ডাই ম্যাচের স্কোয়াডে জায়ান আহমেদ ও কিউবা মিচেলকে দেখতে চান সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এই দুই প্রবাসী ফুটবলারকে সুযোগ দিলে মধ্যমাঠ ও রক্ষণভাগের শক্তিমত্তা বাড়াবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য 19 সেপ্টেম্বর শুরু হবে জামাল ভুঁইয়াদের প্রস্তুতি ক্যাম্প। এই ম্যাচের জন্য ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে হংকং। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরা। যে কোনো সময় আসতে পারে বাংলাদেশের দল ঘোষণা। তবে এবারের দল ঘোষণার আগে সব আলো কেড়ে নিচ্ছে দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও কিউবা মিচেল। অনূর্ধ্ব 23 দলে লাল সবুজ জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স করা জায়ানের জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার সম্ভাবনা প্রখর। আসন্ন হংকং ম্যাচে জায়ানের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জায়ানের দলের থাকাটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আপনার সাইড উইং ব্যাক খেলছে আর কি, তারা এই মুহূর্তে যারা খেলছে তাদের অপশন হিসেবে আমার মনে হয় যে জায়ান আরও বেটার খেলবে, কারণ তার ফিজিক্যাল স্ট্রেংথ, তার ওভারল্যাপিং, তার সেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশ দলের জন্য বেশ পজিটিভ হবে, বিকজ সাইড ব্যাক খুব ভাইটাল পজিশন। এখান থেকে ওভারল্যাপ করতে হয়, ক্রস করতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিংটাও প্রপার করতে হয়। তো আমার কাছে মনে হয় যে জায়ানের দলে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং তাকে আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো কোয়ালিটি রয়েছে তার ভিতরে। সম্প্রতি অনূর্ধ্ব 23 ফুটবল দলে খেলেছেন কিউবা মিচেল, তবে বসুন্ধরা কিংসের হয়ে ডাগ আউটে থাকতে হয়েছে তাকে। গুঞ্জন রয়েছে এই প্রবাসী ফুটবলারকে এখনই জাতীয় দলের পরিকল্পনায় রাখছেন না কাবরেরা। তবে হামজা চৌধুরীর সঙ্গে কিউবাকে রাখা হলে মধ্যমাঠ আরও শক্তিশালী হবে এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক। কিউবা মিচেল বসুন্ধরা কিংসে আসলে রেগুলার না, আমার না তার ছোটখাটো ইনজুরি রয়েছে, বাট তাকে কিন্তু লাস্ট ম্যাচগুলিতে দেখা যায়নি। যদি কিউবা মিচেল ফিট হয় এটা দলের জন্য খুবই ভালো হবে, কারণ কিউবা মিচেলের স্ট্রেংথ রয়েছে, তার একটু সময় লাগছে, বাট আমার মনে হয় যে কিউবা মিচেল ভালো অপশন হতে পারে বাংলাদেশ দলের জন্য। এই কারণে, কারণ মিডফিল্ডে কিন্তু হামজার সাথে কোয়ালিটির জায়গা যদি বিবেচনা করেন, সেখানে আমার কাছে মনে হয় যে বাকি যারা রয়েছে তাদের থেকে কিউবা মিচেল ভালোই করবে। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে লড়বে জামাল হামজারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। পেশাদার লিগেই পেশাদারিত্বের অভাব বাফুফের। নাম বদল করলেও লোগো ছাড়াই শুরু হলো খেলা, ঘোষণা করা হয়নি স্পন্সরের নাম। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা 2025, যেখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের 2 শতাধিক জিমন্যাস্ট। স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। জিমন্যাস্টিক্স ও অন্যান্য ইনডোর গেমস উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা 2025, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্কুলের 2 শতাধিক জিমন্যাস্ট। নতুন প্রজন্মকে জিমন্যাস্টিক্সের প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে জিমন্যাস্টিক্স এবং অন্যান্য ইনডোর গেমসের জন্য নতুন ভবনের পরিকল্পনার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। একটা মাল্টিপারপাস ভবন করার পরিকল্পনা চলছে,
এবং সেখানে আমরা জিমন্যাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো এবং ওই ফেসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এটা পরিকল্পনার পর্যায়ে আছে। জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে, সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস ভবন এখানে করতে চাই, যাতে করে আমরা আরও বেশি অ্যাকোমোডেট করতে পারি। দেশীয়দের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন রাজধানীর বিভিন্ন স্কুলে পড়ুয়া বিদেশি জিমন্যাস্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন উদীয়মানরা। আমি বাংলাদেশের জন্য কিছু করব, অবশ্যই ইচ্ছা আছে যে আমি ন্যাশনাল টিম হয়ে বাংলাদেশের হয়ে খেলবো। ছোটখাটো গেমের মাধ্যমে মোটিভেট হই। এখন আমরা ছোট গেমেরই আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উঠতে এসে গেমস পর্যন্ত যাবো। শুরু আর কি বলতে গেলে একটা ন্যাশনালের বা কম্বিনেশনে শুরু করে আন্তঃ স্কুল, যেটা প্রতি বছর হওয়া দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 4-এ পড়ি, তখন থেকে এই জায়গা থেকে আমার খেলাধুলা শুরু হয়েছে। আন্তজেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়ায় এর ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের। খুবই সাড়া পাচ্ছি। এই বছর সবচেয়ে বেশি স্কুল অংশগ্রহণ করেছে। একটা ইভেন্টের শেষে পরে আর কথা হয় না, আবার এক বছর পরে আমরা ওইটাই যাব না। আমরা আমাদের ন্যাশনাল যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা অর্গানাইজার আছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে এই কন্টিনিউ ট্রেনিংগুলো করিয়ে যাব। আন্তঃ স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই 3 দেশে আগামী বছরের জুন জুলাইয়ে হবে 23তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের জমকালো এই টুর্নামেন্টের জন্য ফিফা নিজেদের ওয়েবসাইটে 3টি রঙিন মাস্কটের ছবি প্রকাশ করেছে। ম্যাপল, জায়ু, ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। আয়োজক 3 দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের রঙিন মাস্কট করা হয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে চেষ্টার কোনো কমতি রাখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার বিশ্বকাপের আগে স্বাগতিক দেশকে নানা সমালোচনার মুখে পড়তে হলেও এখনো বড় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি 3 আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে। 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হতে 9 মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে টিকিট নিয়ে পড়ে গেছে হুড়োহুড়ি। এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে 3টি রঙিন মাস্কট প্রকাশ করেছে ফিফা। মাস্কটে প্রাধান্য পেয়েছে আয়োজক 3 দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। ম্যাপল, জায়ু ও ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল। কানাডার জাতীয় পতাকার প্রতীক হিসেবে যে ম্যাপল পাতা রয়েছে, সেখান থেকে মূলত ম্যাপলকে মাস্কট হিসেবে ধরে নেয়া। মাঠে ম্যাপলকে অদম্য প্রহরীর মতো গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়েছে। কাজ করবেন অতন্দ্র প্রহরীর মতো, যিনি মাঠে দারুণ গোলকিপিং এর মাধ্যমে দলকে বাঁচাবেন। মাঠের বাইরে তিনি নগর সংস্কৃতি ও গানের খুব ভক্ত। মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে জায়ু। মেক্সিকোর জঙ্গলে থাকা জাগুয়ারকে এখানে প্রতীক হিসেবে ধরা হচ্ছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার। মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ক্লাচ প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের। এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে ঈগলকে। মাঠে মিডফিল্ডার যেমন দলের মধ্যে বন্ধন তৈরি করেন, ক্লাচ এখানে প্রতীকী মিডফিল্ডার হিসেবে কাজ করবে। মাস্কট নিয়ে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। মাস্কট 3টি দুর্দান্ত হয়েছে। আমরা ম্যাচে দর্শকদের আনন্দদায়ক পরিবেশ উপভোগের ব্যবস্থা করছি। 3 মাস্কট উত্তর আমেরিকা ও পুরো বিশ্বের সবার হৃদয় জয় করবে। আমি এরই মধ্যে শিশুদের পোশাক, ফুটবল কিংবদন্তিদের পোশাকে মাস্কট আঁকার কাজ শুরু করেছি। ম্যাপল, জায়ু, ক্লাচ হচ্ছে জয়, শক্তি ও একত্রে থাকার প্রতীক। 2022 সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল 32টি দল। আগামী বিশ্বকাপে সংখ্যাটা বেড়ে হয়েছে 48। ইনফ্যান্টিনোর মতে দলের সংখ্যা বাড়ায় 23তম ফুটবল বিশ্বকাপ অনেক জমজমাট হবে। দল সংখ্যা বাড়ায় বিশ্বকাপ দর্শকদের জন্য রোমাঞ্চ ও উন্মাদনার হবে বলেও আশা ইনফ্যান্টিনোর। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ 2025। তেজগাঁও এবিএফ শাহিন হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা। দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের 10টি জেলা থেকে অংশ নেয় 25টি ক্লাব। বিভিন্ন স্কুল, কলেজ থেকে 350 জন পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি ছিলেন ও 150 জন নারী খেলোয়াড়রাও।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।